তৃণমূল কংগ্রেস চেয়েছে বলে আগুন লেগেছে এবং তৃণমূল কংগ্রেস চেয়েছে বলে ১৩০০ দোকান পুড়ে শেষ হয়ে গেছে। এটা তৃণমূল কংগ্রেস পরিচালিত অগ্নিকাণ্ড, তৃণমূল কংগ্রেস পরিকল্পিত অগ্নিকাণ্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এই অগ্নিকাণ্ডের পেছনে। মুখ্যমন্ত্রী আগে থেকে জানেন যে এইখানে আগুন লাগবে, দোকানগুলো জ্বলবে, মানুষের যে সমস্ত জীবন জীবিকা ধ্বংস হয়ে যাবে, আর তারপর তাদেরকে একটা অন্য জায়গায় তুলে রাখা হবে। অঙ্কন, তো আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, যে খিদিরপুরে যেভাবে আগুন লাগলো, প্রায় কয়েকশো দোকান পুড়ে গেল, কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত, যেখানে অভিযোগ উঠছে যে দমকলের আশা নিয়ে, যে দমকল দেরিতে এসছে, কিভাবে দেখছেন বিষয়টা আপনি? বিষয়টা দেখার কিছু নয়, বিষয়টা আমরা প্রথম থেকেই বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেস চেয়েছে বলে আগুন লেগেছে এবং তৃণমূল কংগ্রেস চেয়েছে বলে ১৩০০ দোকান পুড়ে শেষ হয়ে গেছে। এটা তৃণমূল কংগ্রেস পরিচালিত অগ্নিকাণ্ড, তৃণমূল কংগ্রেস পরিকল্পিত অগ্নিকাণ্ড, খুব পরিষ্কার কথা। আপনি আমাকে বলুন, শহর কলকাতার বুকে যেখানে মুখ্যমন্ত্রীর বিধানসভা, মুখ্যমন্ত্রীর বাড়ি ৩ কিলোমিটার দূরে, মেয়রের বাড়ি ৩.৫ থেকে ৪.৫ কিলোমিটার দূরে, এমন একটি জায়গায় ১২টা ৪৫ রাত, সেখানে দুটি মাত্র দোকানে অল্প আগুন লেগেছে, অল্প। আর অগ্নি নির্বাপন যে দমকলের গাড়ি, সেই গাড়ি ৩.৫ ঘন্টা পর আসছে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে ভবানীপুরে। এটা কখনো সম্ভব? এটা কখনো হতে পারে? যে খিদিরপুর বাজারে বিভিন্ন ব্যবসায়ী, আপনারা জান, ব্যবসায়ীদের বিগত ৬ মাস ধরে বিভিন্ন কথার অছিলায় বলা হচ্ছে যে আপনারা উঠে যান, অন্যত্র জায়গা নিন, অন্য কোনো জায়গায় যান, এখানে একটা বড় শপিং মল আসছে, তার সামনে এইভাবে এই বাজার করে রাখাটা একটা ঘিঞ্জি বাজার উচিত হচ্ছে না। একটা মুম্বাইয়ের বড় শিল্পপতির আসছে, মল আসছে, শপিং মল। তাহলে আপনারা বুঝতে পারছেন না, কোথাও না কোথাও এটা একটা দীর্ঘদিন ধরে পরিকল্পনা ছিল শাসক দলের যে এই বাজারটাকে যেভাবে করে হোক উচ্ছেদ করতে হবে। এটা তো পরিকল্পিত। এবং মানে বিরোধী দলনেতা যে কথাটা বলেছেন যে ম্যানমেড অগ্নিকাণ্ড, আমি বলছি পরিষ্কার ওমেন মেড অগ্নিকাণ্ড, মহিলা পরিকল্পিত অগ্নিকাণ্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এই অগ্নিকাণ্ডের পেছনে। আগুন লাগলো ১২ ঘন্টার পর মুখ্যমন্ত্রী ওইখানে পৌঁছে উনি বললেন অল্টারনেটিভ জায়গা রাখা রয়েছে, দেখা আছে আমাদের, আপনাদের ওখানে আমরা দোকান করে দেব। আরে আগুন তখনও নেভেনি। কতটা বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে, কতগুলো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ জানে না। আপনি বললেন আমাদের অল্টারনেটিভ জায়গা দেখা রয়েছে, তার মানে মুখ্যমন্ত্রী আগে থেকে জানেন যে এইখানে আগুন লাগবে, দোকানগুলো জ্বলবে, মানুষের যে সমস্ত জীবন জীবিকা ধ্বংস হয়ে যাবে, আর তারপর তাদেরকে একটা অন্য জায়গায় তুলে রাখা হবে। এই ১৩০০ দোকান, যে দোকান জ্বলে পুড়ে শেষ হয়ে গেল, তার মধ্যে ১২২০টারও বেশি হিন্দু ব্যবসায়ীর দোকান ছিল। অর্থাৎ বোঝার চেষ্টা করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে হিন্দুদেরকে এরা হাতেও মারছে, ভাতেও মারছে। মহেশতলা, মুর্শিদাবাদ, মোথাবাড়ি, এইসব জায়গায় আপনি দেখছেন হিন্দুদেরকে এরা হাতে মারছে, আর এই খিদিরপুর অঞ্চলে হিন্দু ব্যবসায়ীদের এরা ভাতে মারছে। খুব পরিষ্কার, খুব পরিকল্পিত ভাবে হিন্দু ব্যবসায়ী, এখানে যে খিদিরপুর অঞ্চলে একমাত্র হিন্দু ব্যবসায়ী এলাকা, এই এলাকার হিন্দু ব্যবসায়ীদেরকে উনি এখানে ব্যবসা করতে দেবেন না। কেন? হিন্দুরা ৭৪ নম্বর ওয়ার্ডে ব্যবসা করে বিজেপিকে ভোট দেয়। এই ৭৪ নম্বর ওয়ার্ডে প্রায় ২৫০০ ভোটে, লোকসভা ভোটে মমতা ব্যানার্জি হেরেছেন, তৃণমূল কংগ্রেস গোহারা হেরেছে। তাই সেই রাগ রয়েছে, হিন্দুরা এখানে খাবে, এখানে ব্যবসা করবে, আর তৃণমূলকে হারাবে, যাও তাদের দোকানপত্র জ্বালিয়ে দাও। আমার কথা হচ্ছে ২০২০ সালে উন্নততর পরিষেবা দেওয়ার দাবিতে, বাজারের আধুনিকীকরণের দাবিতে দক্ষিণ ২৪ পরগনা মহকুমা শাসকের আওতায় থাকা এই বাজারকে মেয়র ফিরহাদ হাকিম নিজের কন্ট্রোলে নিলেন। আর ৪.৫ বছর অতিক্রান্ত হওয়ার পর একটা
অগ্নি নির্বাপন যন্ত্র রাখতে পারলেন না? একেবারে আমরা যেখানে দেখছি এই কয়েকদিন আগে বড় বাজারে আগুন লাগলো, তার আগে বস্তিতে আগুন, বারবার কলকাতায় আগুন লাগছে, সেক্ষেত্রে কেন একটা ব্যবস্থা করা হবে না? যেখানে আগুন লাগছে, সেই যতগুলো বস্তিতে 14.5 বছরে আগুন লেগেছে, দেখুন তো সেই বস্তির মানুষগুলো তাদের ওই জায়গার ভিটেমাটি ফিরে পেয়েছেন কিনা। খোঁজ নিন। উল্টোডাঙ্গা বস্তিতে আগুন লেগেছিল প্রায় 3-4 বছর আগে, সেই উল্টোডাঙ্গা বস্তির মানুষ আর সেই বস্তিতে ফিরে আসতে পেরেছেন না। এর আগে যখন মেটিয়া বুরুজে আগুন লেগেছিল, মেটিয়া বুরুজের মানুষ তাদের পুরনো ভিটেমাটি খুঁজে পেয়েছে, ফিরে পেয়েছে না। যেখানেই আগুন লাগছে সেখানে তার পেছনে উচ্ছেদের এই মানসিকতা সরকারের রয়েছে। প্রথমে এরা বোঝায়, টাকার লোভ দেখায়, টাকার লোভে মানুষ যদি বিক্রি না হয় তাহলে তাদের বাড়ি, তাদের ঘর, তাদের দোকান সেগুলোকে জ্বালিয়ে দিয়ে তাদেরকে ওই এলাকা থেকে উচ্ছেদ করে দেয়। এখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় স্পষ্ট হয়ে গেছে। উনি যখন বলেছেন অল্টারনেটিভ জায়গা রাখা আছে, ওখানে দোকান করে দেবো আমরা, মানে উনি এখানে পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছেন যাতে আর এই খিদিরপুর বাজার অঞ্চলে এই ব্যবসায়ীরা ব্যবসা করতে না পারে। এটা খুব পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি। আপনি বলুন তো, 48 ঘন্টা 72 ঘন্টা অতিক্রান্ত হচ্ছে, এত বড় আগুন লেগেছে, একটা মশা কামড়ালে মুখ্যমন্ত্রী একটা তদন্তের নির্দেশ দেন, 1300 দোকান পুড়ে শেষ হয়ে গেল। মুখ্যমন্ত্রী এখনো কেন তদন্তের নির্দেশ দিলেন না? কেন মেয়র ইন্টার ডিপার্টমেন্টাল ইনকোয়ারি ডাকলেন না? মেয়র তো জানেননি ওখানে, উনি তো কালীগঞ্জে ভোটার প্রচারে গেছেন। আমি তো সেটাই বলছি, মেয়র যাবেন কি করে, কারণ মেয়রই তো আগুন লাগিয়েছেন। মেয়র ফিরহাদ হাকিমকে দিয়েই তো মমতা ব্যানার্জি আগুনটা লাগিয়েছে। এটা তো আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। তাহলে মেয়রের দায়িত্বজ্ঞানটা কোথায়? তিনি কালীগঞ্জের 50% মুসলমান ভোট তৃণমূল কংগ্রেসের জন্য আনতে হবে বলে উনি কালীগঞ্জে প্রচার করবেন, এখানে হিন্দুর বাড়ি জ্বলবে, হিন্দুর দোকান জ্বলবে, হিন্দু মানুষ মারা যাবে। মেয়রের তার প্রশাসনিক কর্তব্য নেই? তার মেয়র ফিরহাদ হাকিম আগে তৃণমূল নেতা, পরে মেয়র, মেয়রের কোনো দায়িত্ব জ্ঞান নেই। দমকল, সুজিত বোস কেন অ্যারেস্ট হবে না? সুজিত বোস তার এই ক্রিমিনাল নেগলিজেন্সের জন্য কেন অ্যারেস্ট হবে না? 3.5 ঘন্টা পর দমকলের গাড়ি পৌঁছচ্ছে, সেই দমকলের গাড়িতে কোনো গাড়িতে 40% জলপূর্ণ, কোনো গাড়িতে 50% জলপূর্ণ, একটা দমকলের গাড়িতে পুরো জল নেই। বলছে তেল ছিল না। আমি সেইটাই বলছি যে তাহলে যদি শহর কলকাতায় মুখ্যমন্ত্রীর বিধানসভায় ভবানীপুরের মতো অঞ্চলে একটা জায়গায় আগুন লাগলে 3.5 ঘন্টা দমকলকে অপেক্ষা করতে হয় জল ভরার জন্য, তেল ভরার জন্য, এসে দমকলের কর্মীরা এসে বসে আছেন কিনা? দমকলের পাইপ চালানোর মতো কর্মী তখনও এসে পৌঁছায়নি, কারণ দমকলের শেষ নিয়োগ হয়েছে 2013 সালে। দমকল বিভাগে প্রায় 20,000 শূন্য পদ, 2013 পর থেকে কোনো নিয়োগ নেই। তার মুখ্যমন্ত্রী চান শহরে যেখানে আগুন লাগুক, মেয়র চান শহরে যেখানে আগুন লাগুক, আগুন যেন লাগার পর জ্বলে পুড়ে সবকিছু শেষ হয়ে যায়, দমকল যেন কোনো কাজ না করে। তাহলে দমকল বিভাগকে নিষ্ক্রিয় রাখার অপরাধে কেন সুজিত বসু দমকল মন্ত্রী অ্যারেস্ট হবেন না? কিন্তু সুজিত বসু তিনি তো বলছেন যে কিছু লোক ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন, উনি তো বিভ্রান্তির কথা ও মুখ্যমন্ত্রীর কথা বলছেন। মুখ্যমন্ত্রী বিভ্রান্তি ছড়াচ্ছে, যেমন মুখ্যমন্ত্রী বলছে মানুষের দোষ। আগে উনি বিজেপির দোষ খুঁজে পেতেন, ইডি সিবিআই এর দোষ খুঁজে পেতেন, এখন উনি আগুন লেগেছে উনি বলছেন দেখুন সরকারকে দোষারোপ করবেন না, মানুষকে সচেতন হতে হবে, মানুষের দোষে আগুন লেগেছে। এই কথাগুলোই তো বিভ্রান্তির। একটা বাজার, একটা মার্কেট এরিয়ায় আপনার একটা অগ্নি নির্বাপন যন্ত্র থাকবে না, একটা আগুন নেভানোর ব্যবস্থা থাকবে না, যেখানে 1300 দোকান রয়েছে, তাহলে এইটার ক্রিমিনাল নেগলিজেন্সের দায়িত্বটা কে নেবে? আমাদের যে সিআরপিসি তে এখন যেটা বিএনএসএস হয়েছে, বিএনএসএস এ যেখানে প্রশাসনিক উদাসীনতা কিংবা ক্রিমিনাল নেগলিজেন্সের ধারাগুলো রয়েছে, ওইগুলো কবে মুখ্যমন্ত্রী তার মন্ত্রীদের বিরুদ্ধে প্রয়োগ করবেন? যেখানে কয়েকদিন আগে আমরা দেখলাম বড় বাজারে যেখানে হোটেলে আগুন লাগলো, তারপরে মারাও গেলেন কয়েকজন, তারপরেও কেন এত নেগলিজেন্স? কি মনে হয়? কারণ এটার পেছনে পরিকল্পনা রয়েছে। আমি তো আবার বললাম, ওই খিদিরপুরের যেহেতু ওই অঞ্চলে হিন্দু ব্যবসায়ীরা করে কমে খাচ্ছে, সেই জায়গায় হিন্দুরা কেন ভবানীপুরের মতো অঞ্চলে ব্যবসা করবে, অথচ সেই এলাকা থেকে বিজেপি লিড পাবে?
এটা রাজনৈতিক প্রতিহিংসা হিন্দু ব্যবসায়ীদের প্রতি। ওখানে যে হিন্দু, মারোয়ারি, বিহারি, বাঙালি, শিখ, এই যে সম্প্রদায়ের মানুষজন করে কমে খাচ্ছে, তারা কেন করে খাবে? এদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগ, ক্ষোভ, বিদ্বেষ। আর যদি তা না হয়ে থাকে, আপনি বলুন মমতা বন্দ্যোপাধ্যায় কেন ধমকাচ্ছেন, চপকাচ্ছেন? কেন একজন ব্যবসায়ী জিজ্ঞাসা করে, একজন স্থানীয় ব্যবসায়ী প্রশ্ন করেছেন যে তাকে আপনি আমাদেরকে অন্য জায়গায় দোকান দেবেন? তো আমাদের এই অঞ্চলে যে সমস্ত তাদের যে খদ্দের রয়েছে, যারা পরিচিত, এক একটা দোকানের পরিচিত খদ্দের থাকে, সেই মানুষ, সেই খদ্দের গুলোকে তো আমরা হারিয়ে ফেলবো। তখন বলছে, এই তোমার নাম কি ভাই, তুমি কোথা থেকে আসছো, এইভাবে আঙুল তুলে আপনি শাসাচ্ছেন। আপনার পাশে দাঁড়িয়ে থাকা অপদার্থ চটিচাটা কাউন্সিলর দেবলীনা বিশ্বাস এরকম করে মুখে আঙ্গুল দিয়ে চুপ করতে বলছে। মানে প্রশ্ন করলেই, রাজা তোর কাপড় কোথায়, প্রশ্ন করলেই সাথে সাথে দোষ হয়ে যাচ্ছে। আমি আপনাকে এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি যে আজকে ক্ষমতা আছে, ডান দিকে পুলিশ, বাদিকে গুন্ডা, তাই আপনি ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। একদিন যখন আপনি ক্ষমতা থেকে চলে যাবেন, আজকে মানুষের রূপটা দেখে নিন। এই মানুষ কিন্তু আপনাদের কি পরিণতি করবে। যেমন আজকে সিপিএম এর লোকজন, মানে রাস্তা দিয়ে গেলে রাস্তার কুকুরও তাকায় না ওদের দিকে, এর থেকেও ভয়ঙ্কর পরিণতি হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই শাসক দলের। অঙ্কটা ক্ষতিপূরণ নেই, যেভাবে মুখ্যমন্ত্রী বললেন, যাদের অর্ধেক পুড়ে গেছে তাদের 50,000 টাকা, যাদের পুরো পুড়ে গেছে 1 লাখ টাকা, যাদের লক্ষ লক্ষ টাকার বিজনেস ছিল, যেখানে এই 50,000 1 লাখ টাকায় কি হবে? উনি কি ভিক্ষে দিচ্ছেন? ওখানকার একজন শাড়ি ব্যবসায়ী, তার দোকানে প্রায় 32 লক্ষ টাকার জিনিস পুড়ে গেছে। 32 লক্ষ টাকার। তাকে মুখ্যমন্ত্রীর অভিধান অনুযায়ী 50,000 টাকা দেওয়া হবে, কারণ তার দোকানটা ভেতর থেকে পুড়েছে, বাইরে থেকে কিছুটা অক্ষতিগ্রস্ত রয়েছে, একটু কম পুড়েছে। তাহলে আপনি বলুন, এই পরিবারের মধ্যে এমন কোন পরিবার ছিল যার হয়তো কিছু মাস পরে তার পরিবারের কোনো মেয়ের বা ছেলের বিয়ে ছিল? এমন কোন পরিবার ছিল যে সবজি বিক্রেতা, তার বাবার কোনো একটা অপারেশন ছিল আজ থেকে 3-4 মাস পরে, সে টাকাগুলো জমাচ্ছিল? আপনার যখন তৃণমূলে বকটুয়ে তৃণমূল বনাম তৃণমূলের মধ্যে খুনোখুনিতে, বকরার ভাগের লড়াইয়ে কোনো সংখ্যালঘু মুসলিম মারা যান, তখন তার জন্য আপনার পকেট থেকে 10 লাখ টাকা বেরোয়। আর যখন একজন হিন্দু পরিবারের তার সবকিছু, দোকান, তার জীবন, তার জীবিকা, একটা পরিবারের অন্ন সংস্থান, শুধু একটা পরিবার কেন, একটা দোকানের মালিক তো শুধু নয়, সেই দোকানের সাথে মানে কর্মরত তার কর্মচারীরাও রয়েছেন, তারা তো সব মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবারের। একটা দোকান পিছু যে 5-6টি পরিবারকে আপনি সর্বশান্ত করে দিলেন, তাকে আপনি 50,000 1 লাখ টাকা দিয়ে আপনি তার থেকে সেই ক্ষতিপূরণটা আপনি দিতে পারবেন? সেই ক্ষতিপূরণের মিনিমাম যা ক্ষতি হয়েছে, বিরোধী দলনেতা তথা বিজেপির পরিষদীয় দল দাবি করেছে 25 লক্ষ টাকা করে দিতে হবে। তবে এক একটা ক্ষতির আপনার এটা ক্রিমিনাল নেগলিজেন্স। কলকাতা পৌরসভার অপদার্থতা এই আগুন নেভেনি, দমকল বিভাগের অপদার্থতা এই আগুন নেভেনি। 3.5 ঘন্টা ধরে, কালকে যখন বিরোধী দলনেতা গেছেন, প্রায় 12 ঘন্টা 14 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, বিরোধী দলনেতার সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে, চ্যাংরামো হচ্ছে, আগুন নেভাতে পারছেন না। মুখ্যমন্ত্রীর পদ থেকে তাহলে রিজাইন করুন, তাহলে মেয়রের পদ থেকে আপনারা রিজাইন করুন। আর এইভাবে মানুষের জীবন জীবিকা নিয়ে, হিন্দুর জীবন জীবিকা নিয়ে আপনারা যদি খেলতে শুরু করেন, আপনাদের অবস্থা তালিবানের থেকেও খারাপ হবে। মানুষ পিটিয়ে পিটিয়ে আপনাদেরকে এই রাজ্য থেকে দূর করবে।